Hello everyone, myself Alim and I welcome you all to this beautiful channel Pioneer. আজকে যে টপিক নিয়ে আমাদের অনলাইন জার্নি শুরু করব তার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। টপিকের নাম কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কোন চ্যাপ্টারের মধ্যে আছে? ক্লাস 11th বায়োলজি আমরা যদি এনসিইআরটি দেখি, অ্যাকর্ডিং টু নিউ এনসিইআরটি চ্যাপ্টার নাম্বার 12 রেসপিরেশন ইন প্ল্যান্টস এর আন্ডার আছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস সম্বন্ধে কিছু বলি প্রথমে। যে গ্লাইকোলাইসিস যে গ্লাইকোলাইসিস টার্মটা অরিজিনেট হয়েছে গ্রিক ওয়ার্ড থেকে। দুটো গ্রিক ওয়ার্ড, একটি হচ্ছে গ্লাইকস এবং অপরটি লাইসিস। গ্লাইকস শব্দ অর্থ হচ্ছে সুগার আর লাইসিস মানে স্প্লিটিং অর ব্রেকডাউন। তাহলে বোঝাই যাচ্ছে নাম দেখে যে গ্লাইকোলাইসিস যে প্রসেস, সে প্রসেসে কী হবে? সুগারের ব্রেকডাউন হবে। সুগার বলতে কোন সুগার? সাধারণত সিম্পল সুগার গ্লুকোজের ব্রেকডাউন হয়। গ্লুকোজ কী হয়? 6 কার্বন কম্পাউন্ড, দুটো 3 কার্বন কম্পাউন্ড পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়, রূপান্তরিত হয়। এবার এর দরুন, এই প্রসেসের দরুন কিছু পরিমাণ এনার্জি রিলিজ হয়। সেই এনার্জি দুটো ফর্মে স্টোর থাকে, এটিপি অ্যান্ড এনএডিএইচ প্লাস এইচ প্লাস এই রূপে সঞ্চিত থাকে। বোঝা গেছে? তাহলে গ্লাইকোলাইসিসের মেন পয়েন্টটা কি? যে গ্লুকোজকে ভাঙবে এবং সেখান থেকে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। গ্লুকোজ ভেঙে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করবে এবং এর ফলে বা এই প্রসেসের দরুন কিছু পরিমাণ এনার্জি রিলিজ হবে। বোঝা গেছে? সেই এনার্জি দুটো ফর্মে সঞ্চিত থাকে, এটিপি অ্যান্ড এনএডিএইচ প্লাস এইচ প্লাস। এবার দেখো, গ্লাইকোলাইসিসের কিছু পয়েন্ট আমাদের এনসিইআরটিতে আছে। সেই পয়েন্টগুলো আমি আগে থেকে লিখে নিয়েছি, যাতে কী হয় আমাদের ভিডিও ডিউরেশনটা একটু কম হয়। তাহলে পয়েন্টগুলো পরপর দেখি। দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে, বললাম যেটা, যে গ্লাইকোলাইসিস টার্মটা কোথা থেকে অরিজিনেট হয়েছে। গ্লাইকোলাইসিস টার্ম অরিজিনেটেড ফ্রম গ্রিক ওয়ার্ড। কোথা থেকে? গ্রিক ওয়ার্ড থেকে। গ্লাইকোলাইসিসের জি আর গ্রিকেরও জি মনে থাকবে। তাহলে গ্লাইকোলাইসিস টার্মটা অরিজিনেট হয়েছে কোথা থেকে? গ্রিক ওয়ার্ড গ্লাইকস এবং লাইসিস থেকে। কোথা থেকে? গ্লাইকস এবং লাইসিস। গ্লাইকস শব্দ অর্থ হচ্ছে সুগার আর লাইসিস মানে স্প্লিটিং অর ব্রেকডাউন। তাহলে এখানে বললাম কি? যে সুগারের ব্রেকডাউন হবে। তারপর দেখো, গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়েও বলা হয়। তাহলে গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়ে বলা হয় কেন? তার কারণ দেখো, কারণ তিনজন সায়েন্টিস্ট কে ছিলেন? এমডেন, মেয়ারহফ অ্যান্ড পার্নাস। এই তিনজন সায়েন্টিস্ট মিলে এই গ্লাইকোলাইসিস পাথওয়েটাকে ডিসকভার করেছিলেন। তাই তাদের নাম অনুসারে কি বলা হয়? ইএমপি পাথওয়েও বলা হয়। এরপর দেখো, থার্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে যে গ্লাইকোলাইসিস একটি অ্যানারোবিক প্রসেস। কেন বলছি? দেখো, যে গ্লাইকোলাইসিস যখন পুরো প্রসেসটা আমরা দেখব, কোথাও কিন্তু কোনো রকম অক্সিজেনের ইউটিলাইজেশন হয় না, মানে অক্সিজেন ব্যবহার হয় না। এই প্রসেসের দরুন কোথাও অক্সিজেনের ব্যবহার হয় না, তাই এটাকে আমরা বলি অ্যানারোবিক প্রসেস। কি বলি? অ্যানারোবিক প্রসেস। বোঝা গেছে? ফোর্থ পয়েন্ট দেখো, ইন্টারেস্টিং যেটা, যে গ্লাইকোলাইসিস নিজে একটা অ্যানারোবিক প্রসেস, এখানে কোনো রকম অক্সিজেন ইউটিলাইজেশন হয় না। কিন্তু রেসপিরেশনের ক্ষেত্রে রেসপিরেশন দু ধরনের হয়। অক্সিজেন ব্যবহার হলে এরোবিক রেসপিরেশন, আর ব্যবহার না হলে অ্যানারোবিক রেসপিরেশন। তাহলে হোক এরোবিক রেসপিরেশন কিংবা অ্যানারোবিক রেসপিরেশন, যে গ্লুকোজকে যদি ভাঙতে হয়, গ্লুকোজ যদি অ্যাজ এ রেসপিরেটরি সাবস্ট্রেট ব্যবহৃত হয়, তাহলে কিন্তু তোমার গ্লাইকোলাইসিস করতেই হবে। বোঝা গেছে? হোক এরোবিক রেসপিরেশন কিংবা অ্যানারোবিক রেসপিরেশন, গ্লাইকোলাইসিস কমন। তাই গ্লাইকোলাইসিস কি বলা হয়? ইট ইজ আ কমন পাথওয়ে ফর এরোবিক, কি বলবো? কমন পাথওয়ে ফর এরোবিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানারোবিক রেসপিরেশন। বোঝা গেছে? তাহলে থার্ড পয়েন্ট দেখলাম, দেখো, যে এটি একটি গ্লাইকোলাইসিস, এটি একটি অ্যানারোবিক প্রসেস, কারণ এখানে অক্সিজেন ইউটিলাইজেশন হয় না। ফোর্থ পয়েন্ট দেখো, আচ্ছা মাঝে একটা পয়েন্ট ছাড়া গেছে, থাক। তাহলে কি বললাম? থার্ড পয়েন্ট, যে গ্লাইকোলাইসিস নিজে একটা অ্যানারোবিক প্রসেস, কিন্তু এটা আবার এরোবিক এবং অ্যানারোবিক দুটো রেসপিরেশনের ক্ষেত্রেই কমন। তাই বললাম কি? যে কমন পাথওয়ে ফর এরোবিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানারোবিক রেসপিরেশন। বোঝা গেছে? চারটে পয়েন্ট বোঝা গেছে কোথা থেকে অরিজিনেট হয়েছে, ইএমপি পাথওয়ে কেন বলা হয়, থার্ড হচ্ছে একটি অ্যানারোবিক প্রসেস, ফোর্থ পয়েন্ট হচ্ছে যে তোমার কমন পাথওয়ে ফর এরোবিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানারোবিক রেসপিরেশন হয়েছে। এবার দেখো, যেটা আমরা ছেড়ে চলে গেছিলাম, যে গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়। দেখো,
সমস্ত লিভিং সেলেরই ক্যাপাবিলিটি আছে গ্লাইকোলাইসিস করার। কথা বোঝা গেছে? সমস্ত লিভিং সেলেই গ্লাইকোলাইসিস হয়, কিন্তু সেলের কোথায় হয়? সেলের কোথায় বলবো? অকার্স ইন সাইটোপ্লাজম অর সাইটোসল অফ দ্য সেল। সাইটোপ্লাজম অর সাইটোসল অফ দ্য সেল। বোঝা গেছে? এবার কথা হচ্ছে যে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে কেন হয়? তার কারণ গ্লাইকোলাইসিস যে পাথওয়েটা, তার জন্য যে সমস্ত এনজাইম রিকোয়ার্ড, যে সমস্ত এনজাইমের দরকার আছে, সেই এনজাইমগুলো কোথায় পাওয়া যায়? সাইটোসলে, সাইটোপ্লাজমে। তাই সাইটোপ্লাজমে প্রসেসটা সম্পন্ন হয়। বোঝা গেছে? আর দেখো, আমরা বললাম গ্লাইকোলাইসিসে কি হয়? সিম্পল সুগার গ্লুকোজ, সিম্পল সুগার গ্লুকোজ কি হয়? গ্লাইকোলাইসিস নামটা কি বলছে? যেখানে সুগারের ব্রেকডাউন হবে। কোন সুগার? না সিম্পল সুগার গ্লুকোজ 6 কার্বন কম্পাউন্ড ভেঙে যায়। ভেঙে কি হয়? দুটো 3 কার্বন কম্পাউন্ড পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। কি করে? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে 3 কার্বন। তাহলে গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লুকোজ দুটো 3 কার্বন কম্পাউন্ড পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এর দরুন কি হবে? কিছু এনার্জি রিলিজ হবে। সেই এনার্জি দুটো ফর্মে সঞ্চিত থাকে বললাম, এটিপি অ্যান্ড NADH প্লাস H প্লাস। এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের মূল কথা। এবার দেখো, এটা দেখে মনে হতে পারে যে গ্লুকোজ 6 কার্বন কম্পাউন্ড, সেখান থেকে দুটো 3 কার্বন কম্পাউন্ড তৈরি করতে হবে, মাঝ থেকে ভেঙে যাও, দুটো 3 কার্বন কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। তার মানে দেখে মনে হবে যে এটা একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশান। দেখে মনে হবে কি? সিঙ্গেল স্টেপ রিয়াকশান, কিন্তু এটা সিঙ্গেল স্টেপ রিয়াকশান নয়। এর মধ্যে বা এই গ্লুকোজকে দুটো পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করতে গেলে টোটাল 10টা রিয়াকশান লাগে, টোটাল 10টা স্টেপে এই ঘটনা ঘটে। কথা বোঝা গেছে? এবং প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা এনজাইমের দরকার হয়। তাই এটাকে আমরা 10 স্টেপ 10 এনজাইম রিয়াকশানও বলতে পারি। কথা বোঝা গেছে? এই ছিল কিছু পয়েন্ট যেগুলো আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট, কোথা থেকে অরিজিনেট হয়েছে। সেকেন্ড, ইএমপি পাথওয়ে কেন বলা হয়। এবার এইখান থেকে সেকেন্ড পয়েন্ট থেকে অ্যাসারশন রিজন কোশ্চেন কিন্তু আসতে পারে। এখান থেকে কি আসতে পারে? সেকেন্ড পয়েন্ট থেকে কি বলবো? যে অ্যাসারশন রিজন আসতে পারে। ইএমপি পাথওয়ে কেন বলা হয়, এখান থেকে অ্যাসারশন রিজন কোশ্চেন আসতে পারে। থার্ড কি বললাম? যে এটা নিজে একটা অ্যানারোবিক প্রসেস। কেন অ্যানারোবিক প্রসেস বলছি? কারণ ডিউরিং গ্লাইকোলাইসিস কোনো রকম কোনো অক্সিজেনের ইউটিলাইজেশন হয় না, তাই অ্যানারোবিক প্রসেস। তারপরে কি বললাম? যে নিজে অ্যানারোবিক প্রসেস হলেও এটা কিন্তু অ্যারোবিক রেসপিরেশন এবং অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কমন। এটা কমন, তাই বলে কমন পাথওয়ে ইন অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন। তারপরে কি বললাম? যে কোথায় সংগঠিত হয়। সমস্ত লিভিং সেলে গ্লাইকোলাইসিস হবে, সমস্ত লিভিং সেলে গ্লাইকোলাইসিস হয়, কিন্তু সেলের কোথায় হয়? সাইটোপ্লাজমে অর সাইটোসলে। কথা বোঝা গেছে? সাইটোপ্লাজমেই কেন হয়? তার কারণ এই প্রসেসের জন্য যে সমস্ত এনজাইমের দরকার আছে সেগুলো সাইটোপ্লাজমে পাওয়া যায়। একদম লাস্ট পয়েন্ট কি বললাম? যে এটা 10 স্টেপ 10 এনজাইম রিয়াকশন। সিঙ্গেল স্টেপে কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হয় না। বোঝা গেছে? বাস। এরপর দেখো, এরপর আমরা কি করব? বলেছি 10 স্টেপ 10 এনজাইম রিয়াকশন, তাহলে পরপর স্টেপগুলো দেখতে থাকবো। পরপর স্টেপগুলো দেখতে থাকবো। পয়েন্টগুলো বোঝা গেছে সব? দেখো, তাহলে আমরা একবার ওভারঅল রিয়াকশনটা বলে দিই। কি ঘটনা ঘটে গ্লাইকোলাইসিসে? না গ্লাইকোলাইসিসের ধরুন কি হবে? সিম্পল সুগার গ্লুকোজ কি হয়? গ্লাইকোলাইসিসের ধরুন কি হবে? সিম্পল সুগার গ্লুকোজ 6 কার্বন কম্পাউন্ড, সেটা দুটো 3 কার্বন কম্পাউন্ড পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়েছে, পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এর দরুন কি হবে? কিছু পরিমাণ এনার্জি রিলিজ হবে। তাহলে এইটা হতে গেলে টোটাল কটা স্টেপ লাগছে? টোটাল 10টা স্টেপ লাগে। টোটাল কটা স্টেপ লাগছে? 10টা স্টেপ লাগে। তো পরপর আমরা স্টেপগুলো এবারে দেখব। ফার্স্ট কি হয় দেখো, গ্লাইকোলাইসিস করতে গেলে প্রথমে কি দরকার? প্রথমে কি দরকার? না গ্লুকোজকে সেলের মধ্যে যেতে হবে। গ্লুকোজকে সেলের মধ্যে যেতে হবে। তাহলে প্রথমে কি হলো? গ্লুকোজ যেই সেলের মধ্যে গেল, গ্লুকোজ সেলের মধ্যে যে পৌঁছলো, গ্লুকোজ সেলের মধ্যে পৌঁছেছে। প্রথমে কি হয়? এই গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়েছে। গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। কি হয়? ফার্স্ট স্টেপ কি?
গ্লুকোজ সাইটোপ্লাজমে যে পৌঁছলো অমনি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়ে গেল। কথা বোঝা গেছে? এবার গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়েছে, তাহলে দেখো এই বিক্রিয়াগুলো 10টা স্টেপ মনে রাখার জন্য তোমাদের কি করতে হবে, স্টেপগুলোকে ভালো করে লক্ষ্য করতে হবে। যে কোনো রিয়াকশানে দুটো জিনিস থাকে, এক হচ্ছে সাবস্ট্রেট প্রোডাক্ট। সাবস্ট্রেট প্রোডাক্ট রিয়াকশান কী হয়, সাবস্ট্রেট প্রোডাক্টে রূপান্তরিত হয়। তাহলে সাবস্ট্রেট থেকে যখন প্রোডাক্টে রূপান্তরিত হচ্ছে, চেঞ্জেস কী কী হচ্ছে, তাই তো? সাবস্ট্রেটে কিছু চেঞ্জ হয়ে প্রোডাক্ট আসে, তাহলে চেঞ্জ কী কী হচ্ছে সেগুলো যদি ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু পরপর স্টেপগুলো মাথায় থেকে যাবে। বোঝা গেছে? স্টেপগুলো মনে থেকে যাবে। এবার দেখো তাহলে এখানে সাবস্ট্রেট কী ছিল, গ্লুকোজ, প্রোডাক্ট কী হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। চেঞ্জ কী হয়েছে না, গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা ফসফরাস যুক্ত হয়েছে। গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা ফসফরাস যুক্ত হয়েছে। আসবে কোথা থেকে সেই ফসফরাস? সেলের মধ্যে যে এটিপি আছে সেই এটিপি এখানে ভেঙে নেয়, এটিপি থেকে একটা ফসফরাস নিয়ে 6 নম্বর কার্বনে অ্যাড করে দিল। এটিপি কিসে পরিণত হয়ে গেল, এডিপিতে। বোঝা গেছে? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়েছে, একটা ফসফরাস এসেছে, কোথা থেকে আসবে, এটিপি ভেঙে। হয়েছে? এখানে কোন এনজাইমের সাহায্যে হয় এই বিক্রিয়া, সেই এনজাইমের নাম হচ্ছে হেক্সোকাইনেজ। কি নাম? হেক্সোকাইনেজ। এনজাইমের নাম কি বলবো, হেক্সোকাইনেজ। এই একটি মাত্র এনজাইম এনসিইআরটিতে উল্লেখ আছে, আর কোনো এনজাইমের কথা বলা নেই, তাই আর কোনো এনজাইম আমাদের মনে রাখারও দরকার নেই। এবার দেখো সরি, তাহলে ফার্স্ট স্টেপ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, একটা এটিপি খরচ হয়েছে, এনজাইমের নাম কি, হেক্সোকাইনেজ। তারপর সেকেন্ড স্টেপ কি হয়, গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। ফসফেটকে সিম্পল পি লিখেছি। কথা বোঝা গেছে? 6 কার্বন কম্পাউন্ড। তাহলে সেকেন্ড স্টেপ গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। এখানে কি চেঞ্জ হয়েছে দেখো, এখানেও 6টা কার্বন একটা ফসফরাস ছিল, এখানেও 6টা কার্বন একটা ফসফরাস আছে। তাহলে চেঞ্জ কি হয়েছে, চেঞ্জ শুধুমাত্র স্ট্রাকচারে চেঞ্জ হয়েছে, মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ একে অপরের আইসোমার, তাই এখানে যে এনজাইমটা আছে তার নাম হচ্ছে আইসোমারেজ। বোঝা গেছে? এরপর দেখো এই ফ্রুক্টোজ 6 ফসফেট কি হয়, তৈরি করে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, মানে ফ্রুক্টোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে রূপান্তরিত হয়। তাহলে চেঞ্জ কি হয়েছে দেখো, ফ্রুক্টোজে কি 6 নম্বর কার্বনে ফসফরাস ছিল, এখানে দেখো ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, তার মানে ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনে তো ফসফরাস ছিলই, আবার 1 নম্বর কার্বনে আরও একটা ফসফরাস যুক্ত হয়েছে। সেই ফসফরাস আসবে কোথা থেকে, এটিপি ভেঙে। এটিপি একটি ফসফরাস দিয়ে দিল, তৈরি হয়ে গেল কিসে রূপান্তরিত হলো, এডিপিতে। বুঝে গেছে? তাহলে ফার্স্ট স্টেপ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। বোঝা গেছে? এবার এখানে যে এনজাইম লাগে, যে এনজাইমের সাহায্যে এই বিক্রিয়াটি হয় উপস্থিতিতে, সেই এনজাইমটার নাম একটু মনে রাখতে হয়। এনজাইমের নাম কি, ফসফোফ্রুক্টোকাইনেজ। শর্টে আমরা কি বলি, পিএফকে। কি বলবো, পিএফকে। তো থার্ড যে স্টেপ ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনে ফসফরাস ছিল, 1 নম্বরে আরও একটি ফসফরাস যুক্ত হয়েছে, সেই ফসফরাস আসবে কোথা থেকে, এটিপি থেকে, এবং এখানে যে এনজাইমটা আসে তার নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ শর্টে আমরা কি বলি, পিএফকে। বোঝা গেছে? এই এনজাইমের একটু আলাদা ইম্পর্টেন্স আছে, বলবো। দেখো এরপর কি হয় না, এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট অ্যালডোলেজের উপস্থিতিতে ভেঙে যায়। কোন এনজাইমের উপস্থিতিতে, অ্যালডোলেজের উপস্থিতিতে ভেঙে যায়। ভেঙে কি হয় দেখো, দুটো 3 কার্বন কম্পাউন্ড তৈরি করে। একটা নাম হচ্ছে ডিএইচএপি, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এবং অপরটি হলো পিজিএএল অর G3P, ফসফোগ্লিসালডিহাইড কিংবা গ্লিসালডিহাইড 3 ফসফেট। এটা কত, 3 কার্বন। তাহলে কি হলো দেখো, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট কার্বন কটা ছিল, 6টা, ফসফরাস কটা ছিল, 2টো। এটাকে কি করে, অ্যালডোলেজ নামক এনজাইম ভেঙে দেয়। ভেঙে এদিকে দেখো ডিএইচএপি, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এরও 3 কার্বন একটা ফসফরাস, এরও দেখো ফসফোগ্লিসালডিহাইড, এরও 3 কার্বন একটা ফসফরাস, দুটো সমান ভাগে ভেঙে দেয়। বোঝা গেছে? ব্যাস, এই হলো আমাদের ফোর্থ স্টেপ। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট দুটো 3 কার্বন কম্পাউন্ড ডিএইচএপি এবং পিজিএল এ রূপান্তরিত হয়। এরপরে কি হয়, এই পিজিএল দেখো, এই পিজিএল 1,3 বিপিজিএতে কনভার্ট হয়ে যায়, 1,3 বিপিজিএতে কনভার্ট হয়ে যায়।
তাহলে পিজিএল থেকে তৈরি হলো কি 1,3-BPGA, ফসফোগ্লিসারিলডিহাইড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড হয়েছে, অ্যালডিহাইড থেকে অ্যাসিড হয়েছে। প্রসেসটা কি হবে? আমরা জানি অ্যালডিহাইড থেকে অ্যাসিড হলে প্রসেসটার নাম হচ্ছে অক্সিডেশন। কি বলি? অক্সিডেশন। তাহলে এই প্রসেসটাকে অ্যালডিহাইড থেকে অ্যাসিড হয়েছে মানে কি বলবো? অক্সিডেশন। এই প্রসেসটা কি হয়েছে? অ্যালডিহাইড থেকে অ্যাসিড হয়েছে, তার মানে প্রসেসটার নাম কি বলবো? অক্সিডেশন। তো অক্সিডেশন হতে গেলে কি হয়? হয় অক্সিজেন অ্যাড হবে কিংবা হাইড্রোজেন রিমুভ হবে, তাই তো? হয় অক্সিজেন যুক্ত হবে, নাহলে এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে কি হয় দেখো, পিজিএল থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে যায়, পিজিএল থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে যায় এবং সেই হাইড্রোজেনগুলো গ্রহণ করে কি? NAD প্লাস দিয়ে কিসে পরিণত হয়? NADH প্লাস H প্লাস। বোঝা গেছে? তাহলে ফসফোগ্লিসারিলডিহাইড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড হয়েছে, তার মানে অক্সিডেশন। আর অক্সিডেশন মানে হয় অক্সিজেন অ্যাড হবে, নাহলে হাইড্রোজেন রিমুভ হবে। এখান থেকে কি হয়েছে? পিজিএল থেকে দুটো হাইড্রোজেন বেরিয়েছে, সেই হাইড্রোজেনটাকে গ্রহণ করেছে NAD প্লাস দিয়ে NAD প্লাস কিসে রূপান্তরিত হয়ে গেছে? NADH প্লাস H প্লাস। বোঝা গেছে? ব্যাস। তাহলে এই স্টেপটাকে আমরা কি বলছি? অক্সিডেশন। এই স্টেপটাকে আমরা কি বলছি? অক্সিডেশন। কমপ্লিট অক্সিডেশন নয়, এটাকে আমরা কি বলবো? পার্সিয়াল অক্সিডেশন। কি বলবো? পার্সিয়াল অক্সিডেশন। বোঝা গেছে? তাহলে যদি কোশ্চেন আসে যে গ্লাইকোলাইসিসের কোন স্টেপে পার্সিয়াল অক্সিডেশন ঘটে? পিজিএল থেকে 1,3-BPGA। আরও কোশ্চেন আসতে পারে যে গ্লাইকোলাইসিসের কোন স্টেপে NADH প্লাস H প্লাস উৎপন্ন হচ্ছে? সেটাও কি হবে? পিজিএল থেকে 1,3-BPGA। বোঝা গেছে? এরপর কি হয় দেখো, আর আরেকটা চেঞ্জ হয়েছে কি দেখো, অ্যালডিহাইড থেকে অ্যাসিড তো হয়েছে এবং এখানে ছিল একটি ফসফরাস, এখানে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তার মানে আরও একটা ফসফরাস এসেছে 1 নম্বর কার্বনে। সেই ফসফরাস আসবে কোথা থেকে? এটিপি ভেঙে নয়, সেটা আসবে কোথা থেকে? ইনঅর্গানিক ফসফরাস এসে যুক্ত হয়। বোঝা গেছে? এরপর দেখো, তাহলে এই 1,3-BPGA রূপান্তরিত হয় 3-PGA তে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে কি চেঞ্জ হয়েছে? এক নম্বর কার্বনে যে ফসফরাস ছিল সেটা ছেড়ে দিয়েছে। এবার সেই যে ছেড়ে দেওয়া ফসফরাসটা সেটাকে গ্রহণ করলো কে? এডিপি। সেটাকে নিয়ে এডিপি এটিপিতে রূপান্তরিত হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমরা এতক্ষণ যে পড়ছিলাম তার দেখো উপরের দুটো রিয়াকশানে, 1 নম্বর এবং 3 নম্বর রিয়াকশানে এটিপি খরচ হয়েছে। খরচ হওয়া মানে কি? এটিপি দিতে হয়েছে। এইখানে দেখো এটিপি উৎপন্ন হয়েছে। বোঝা গেছে? এরপর কি হয় দেখো, এই 3-PGA 2-PGA তে কনভার্ট হয়। 2-PGA, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-PGA থেকে 2-PGA হয়েছে। চেঞ্জ কি হয়েছে? না ফসফরাসের পজিশনে চেঞ্জ হয়েছে। ফসফরাস এখানে 3 নম্বর কার্বনে ছিল, এখানে কোথায় চলে আসছে? 2 নম্বর কার্বনে, আর কিছু হয়নি। এরপর কি হয়? এই 2-PGA 2-PEP তে কনভার্ট হয়। 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, 2-PEP তে কনভার্ট হয়, 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়। এখানে কি হয় একটু মনে রাখবে একটু, এই বিক্রিয়ার দরুন এখনো জল রিলিজ হয়, এখনো জল নির্গত হয়। বোঝা গেছে? এরপর দেখো এই 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এ কি হয়? পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়, পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এখানেও কি হয়? ফসফরাস ছেড়েছে, সেই ফসফরাসকে কে গ্রহণ করবে? এডিপি। সেই ফসফরাসকে নিয়ে কিসে পরিণত হয়ে গেল? এটিপিতে। তাহলে এখন পর্যন্ত আমরা দেখলাম যে দুটো জায়গায় গ্লাইকোলাইসিসের দুটো জায়গায় এটিপি খরচ হয়েছে এবং দুটো জায়গায় এটিপি তৈরি হয়েছে। বোঝা গেছে? এরপর এসো এই ডিএইচএপি কি হয়? ডিএইচএপি পিজিএল এ কনভার্ট হয়ে যায়, পিজিএল এ রূপান্তরিত হয়ে যায়। এরা একে অপরের আইসোমার। বোঝা গেছে? ডিএইচএপি পিজিএল এ যে রূপান্তরিত হলো, এরপরে বাকি রিয়াকশানগুলো সেম। পিজিএল থেকে বলো 1,3-BPGA এর দরুন কি হবে? একখানা NADH তৈরি হবে। দেখো অ্যালডিহাইড থেকে অ্যাসিড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড অক্সিডেশন, অক্সিডেশন মানে হয় অক্সিজেন যোগ নাহলে হাইড্রোজেন বিয়োগ। এখানে কি হবে? পিজিএল থেকে দুটো হাইড্রোজেন অ্যাটম বেরিয়ে যাবে, সেই হাইড্রোজেনকে গ্রহণ করবে NAD প্লাস দিয়ে তৈরি করলো NADH প্লাস H প্লাস। বোঝা গেছে? এরপর দেখো 1,3-BPGA থেকে 3-PGA তে রূপান্তরিত হয়। এরপর কি হবে? এইখানে কি হয়েছিল? 1 নম্বর কার্বনে ফসফরাস ছেড়েছিল, সেটাকে নিয়ে এটিপিতে রূপান্তরিত হয়েছিল। তাহলে এখানেও একখানে এটিপি উৎপন্ন হবে। 3-PGA থেকে বলো ফসফরাসের পজিশন চেঞ্জ হয়েছিল,
2PGA তে কনভার্ট হয়েছিল, 2PGA থেকে 2PEP ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এর দরুন কী হয়েছিল, এক অণু জল নির্গত হয়েছিল, বোঝা গেছে। এরপর 2PEP থেকে কিসে রূপান্তরিত হবে, পাইরুভিক অ্যাসিডে। এখানেও কি হবে, একখানা ATP তৈরি হয়েছিল, বোঝা গেছে। তাহলে এখন পর্যন্ত দেখো আমরা যে বলেছিলাম যে গ্লাইকোলাইসিস 10 স্টেপ 10 এনজাইম রিয়াকশন, তাহলে 10টা স্টেপ এখানে কমপ্লিট হলো। কথা বলি সব এনজাইমের নাম লিখিনি, কারণ যেহেতু তোমার এনসিইআরটিতে সমস্ত এনজাইমের কথা বলা নেই, কেবলমাত্র এই এনজাইমের কথা বলেছে, তাই এই এনজাইমের সমস্ত এনজাইম উল্লেখ করার দরকার নেই, মনে রাখার দরকার নেই। এটা বললাম, আর এটা কেন বলেছি একটু পরে বলবো, বোঝা গেছে। তাহলে দেখো এখানে যে জিনিসগুলো মনে রাখতে হবে, কোথায় কোথায় এটিপি খরচ হচ্ছে, কোথায় এটিপি উৎপন্ন হচ্ছে, কোন কোন স্টেপে এটিপি খরচ হয়েছে, কোন কোন স্টেপে এটিপি উৎপন্ন হয়েছে, আর কোথায় পার্সিয়াল অক্সিডেশন হচ্ছে, কোন স্টেপে পার্সিয়াল অক্সিডেশন হচ্ছে। আর পার্সিয়াল অক্সিডেশন হচ্ছে মানে এখানে কি তৈরি হবে, NADH প্লাস H+ তৈরি হবে, কথা বোঝা গেছে। এবার দেখো এই যে এটিপিগুলো উৎপন্ন হচ্ছে, দেখো যখন সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে রূপান্তরণের দরুন ডাইরেক্ট এটিপি পাচ্ছি, তাই এই যে প্রসেসটা, এই এটিপি তৈরির প্রসেসটাকে বলা হয় SLP। কি বলে, SLP, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে এই যে আমরা গ্লাইকোলাইসিসের 4 জায়গায় এটিপি পেলাম, কোন প্রসেসের থ্রু, SLP থ্রু, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কি না, ফসফোরাইলেশন বলে দিই, যখন এডিপি থেকে এটিপিতে রূপান্তরিত হয়, প্রসেসটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। এডিপিতে একটা ফসফরাস এসে যুক্ত হবে, এটিপি তৈরি করবে, তাকে আমরা কি বলবো, ফসফোরাইলেশন। এবারে এই এডিপিকে যখন ফসফরাস যখন ডাইরেক্ট সাবস্ট্রেট দিবে, কথা বোঝা গেছে। এডিপি থেকে এটিপি তৈরি পদ্ধতির নাম হচ্ছে ফসফোরাইলেশন, কিন্তু এডিপিকে যে অ্যাডিশনাল ফসফরাস সেটা যদি ডাইরেক্ট সাবস্ট্রেট দেই, তাকে আমরা কি বলবো, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, কথা বলে। আরও 2 ধরনের ফসফোরাইলেশন আমরা পড়বো, একটি তোমার হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই চ্যাপ্টারের আন্ডারে আছে রেসপিরেশন প্ল্যান্টসের, আরেকটা পড়ো ফটোসিনথেসিস হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে ফটোফসফোরাইলেশন, বোঝা গেছে। তাহলে এখানে যে এটিপিগুলো তৈরি হচ্ছে ডাইরেক্ট, সেগুলোকে আমরা কি বলবো, SLP থ্রু তৈরি হচ্ছে, বোঝা গেছে। ব্যাস, এবার দেখো এই 10টা স্টেপকে বাড়িতে 2-4 বার লিখে লিখে প্র্যাকটিস করলেই মনে থেকে যাবে। দেখো তাহলে কীভাবে প্র্যাকটিস করবে, সিম্পল শর্ট এইভাবে লিখবে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, এখানে একটা এটিপি দিতে হয়েছে না খরচ দিতে হয়েছে না উৎপন্ন হয়েছে, দিতে হয়েছে, মানে এটিপি খরচ হয়েছে। গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট, থেকে ফ্রুক্টোজ বলো 1,6-বিস-ফসফেট, এখানেও কী হয়েছে, একটা এটিপি দিতে হয়েছে, এটিপি খরচ হয়েছে। ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট কী হয়েছিল, দুটো 3 কার্বন কম্পাউন্ডে ভেঙে গিয়েছিল, একটির নাম ছিল DHAP, অপর নাম ছিল PGAL। PGL থেকে কিসে পরিণত ছিল বলো, PGL 1,3-BPGA-তে, 1,3-BPGA-তে। অ্যালডিহাইড থেকে অ্যাসিড হয়েছিল, অ্যালডিহাইড থেকে অ্যাসিড মানে অক্সিডেশন, তো এখানে তৈরি হয়েছিল কি, NADH প্লাস H+, এবং এই স্টেপটাকে আমরা কি বলি, কমপ্লিট অক্সিডেশন না পার্সিয়াল অক্সিডেশন হয়েছে। এরপর কি বলবো, 1,3-BPGA থেকে 3PGA-তে কনভার্ট হয়েছিল। এই প্রসেসের দরুন একটা এটিপি পেয়েছিলাম, কোন প্রসেস, এই এটিপি তৈরি হয়েছিল SLP থ্রু। তাহলে 1,3-BPGA থেকে 3PGA, সেই বিক্রিয়ার দরুন আমরা একটা এটিপি পেয়েছিলাম। এরপর দেখো 3PGA থেকে 2PGA থেকে 2PEP, সেখান থেকে পাইরুভিক অ্যাসিড, লাস্ট স্টেপেও আমরা একখানা এটিপি পেয়েছিলাম। তাহলে এদিকেও সেম হবে, করে নেবে এটা ডট ডট ডট, এখানে পাইরুভিক অ্যাসিড, তাহলে এখানে কি কি পেয়েছিলাম, একটা NADH এবং দুটো এটিপি পেয়েছে। বাস এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করলেই মনে থেকে যাবে বিক্রিয়াগুলো। এরপর দেখো এই যে গ্লাইকোলাইসিস আমরা করলাম, গ্লাইকোলাইসিসের উদ্দেশ্য কী ছিল, গ্লাইকোলাইসিসের উদ্দেশ্য হচ্ছে যে গ্লুকোজের যে কার্বন কার্বন বন্ডের মধ্যে এনার্জি আছে, সেই কার্বন কার্বন বন্ডকে ভেঙে সেখান থেকে যে এনার্জি রিলিজ হবে, সেই রিলিজড এনার্জিটাকে কাজে লাগিয়ে এটিপি তৈরি করে রেখে দাও, কিংবা সেই রিলিজ এনার্জিকে এটিপি রূপে সঞ্চিত করে রাখো, যখন সেলের দরকার হবে, এনার্জির দরকার হবে, তখন সেই এটিপি ভেঙে নেবে, বোঝা গেছে। তাহলে আমরা এই গ্লাইকোলাইসিস শুরু করেছিলাম, আমাদের উদ্দেশ্য কী ছিল, এনার্জি তৈরি করা। তাহলে এখন
এই গ্লাইকোলাইসিসের ব্যালেন্স শিট দেখে নিন। ব্যালেন্স শিট মানে কি? জমা খরচের হিসাব। তাহলে আমরা যদি গ্লাইকোলাইসিসের ব্যালেন্স শিট দেখি, ব্যালেন্স শিট যদি দেখি, ব্যালেন্স শিটে সাধারণত দুটো জিনিস থাকে, একটাকে আমরা বলবো ইনপুট, আরেকটিকে বলবো আউটপুট। কি বলবো? আউটপুট। দেখো ইনপুটে কি কি ছিল? অণুমলিকুল গ্লুকোজ ছিল, এক অণু গ্লুকোজ ছিল, আর কি ছিল বলো? দুটো এটিপি ছিল আর দুটো NAD+ ছিল। আউটপুটে আমরা কি কি পেয়েছি? দুটো পাইরুভিক অ্যাসিড পেয়েছি, 4খানা এটিপি পেয়েছি, তারপর দুটো NADH+ H+ পেয়েছি, আর কি পেয়েছি? দুটো জল। তাহলে আমাদের যদি কোশ্চেন করে যে গ্লাইকোলাইসিসের দরুন টোটাল কতগুলো এটিপি তৈরি হয়, টোটাল যদি বলে তাহলে কতগুলো এটিপি তৈরি ছিল? 4টে। টোটাল কটা এটিপি তৈরি ছিল? 4টে। 4টের মধ্যে দুটো কিন্তু খরচ হয়ে গেছিল, তাই যদি নেট গেইন বলে তাহলে বলবো দুটো। 4টে তৈরি হয়েছিল টোটাল, তার মধ্যে দুটো খরচ হয়ে গেছে, তাহলে নেট গেইন কটা? দুটো। তাহলে আমরা যদি নেট গেইন লিখি, নেট গেইন অফ গ্লাইকোলাইসিস, নেট গেইন কি কি হয়েছে? দুটো পাইরুভিক অ্যাসিড, দুটো পাইরুভিক অ্যাসিড, তারপরে 4 - 2 এটিপি। 4 - 2 কেন করলাম? 4টে তৈরি হয়েছিল, দুটো খরচ হয়ে গেছে, তাই নেট কটা হবে? দুটো, প্লাস 2 NADH + H+ এবং দুটো জল। তাহলে নেট গেনে দেখো সব 2 2 করে পেয়েছিলাম, 2 2 অণু করে পেয়েছিলাম। দুটো পাইরুভিক অ্যাসিড, দুটো এটিপি, দুটো NADH এবং দুটো H2। বোঝা গেছে?